বন্ধুরা আয়রন ম্যানের মতো ক্যারেক্টারগুলো নিজেদের শক্তিকে পায় টেকনোলজিকে ব্যবহার করে, আবার ডক্টর স্ট্রেঞ্জের মতো সুপারহিরো নিজেদের ম্যাজিককে ব্যবহার করে এবং হাল্কের মতো সুপারহিরো নিজেদের স্ট্রেংথকে ব্যবহার করে থাকে। কিন্তু মার্ভেল ইউনিভার্সের মধ্যে এমন অনেক ক্যারেক্টারই রয়েছে যারা নিজেদের ফাইটিং স্কিলকে ব্যবহার করে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ক্যারেক্টারেরই র্যাঙ্কিংকে বানাবো। এই ভিডিওর মধ্যে আমরা সেই সমস্ত ক্যারেক্টারগুলোকেই নিয়েছি যাদেরকে এখনো পর্যন্ত আমরা মুভির মধ্যে দেখে নিয়েছি অথবা ফিউচারের মুভিগুলোতে আমরা তাদেরকে দেখতে পাবো, অর্থাৎ সিরিজ এবং কমিকের কোনো প্রকার ক্যারেক্টারকেই আমরা নেইনি। বন্ধুরা এই ভিডিওতে আমরা ক্যারেক্টারের স্ট্রেংথকে দিয়ে নয়, বরং তাদের ফাইটিং স্কিলের হিসাবে আমরা এই ভিডিওটাকে র্যাঙ্ক করেছি। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, গামোরা। নিজের পিসিসের লাস্ট বেঁচে থাকা সার্ভাইভার গামোরাকে থ্যানোস একেবারে অ্যাডপ্ট করে নিয়েছিল এবং এরপরে থ্যানোস গামোরাকে এমন ভাবে ট্রেনিং করিয়েছিল যাকে গ্যালাক্সির সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন মনে করা হতে থাকে, সেটিও শুধুমাত্র গামোরার ফাইটিং স্কিলের জন্য। গামোরা কতটা বেশি পরিমাণে স্কিলফুল সেটাকে আমরা মুভির অনেকগুলো পয়েন্টের মধ্যে দেখতে পেয়ে গিয়েছিলাম। এমনকি জেন্ডারের মধ্যে হওয়া লড়াইয়ের মধ্যে গামোরা একাই রকেট, গ্রুট এবং স্টারলর্ডকেও একাই হারিয়ে দিয়েছিল। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে গামোরাকে অতটা বেশি পরিমাণে স্ক্রিন টাইম দেওয়া হয়নি, কিন্তু কমিকের গামোরার ফিটস গুলো অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ ছিল। যে নিজের থেকে অনেক শক্তিশালী ক্যারেক্টার অর্থাৎ সিয়ালকের মতো ক্যারেক্টারকেও সে নিজের ফাইটিং স্কিলের দ্বারা তাকে হারিয়ে দিয়েছিল এবং সে সমস্ত অ্যাভেঞ্জারকে হারিয়ে দিয়েও সমস্ত ইনফিনিটি স্টোনকে নিয়ে নিয়েছিল। এমনকি গামোরা একবার কমিকের মধ্যে বলেছিল সে পুরো ইউনিভার্সের প্রায় 85% ফাইটিং স্কিলকে একেবারে লার্ন করে নিয়েছে। বন্ধুরা এখানেই বুঝতে পারছেন গামোরার মতো ক্যারেক্টার যদি এই লিস্টের নাম্বার 10-এ থাকে তাহলে এই লিস্টের আগের দিকে কত স্কিলফুল ফাইটার থাকবে। নাম্বার 9, ব্ল্যাক প্যান্থার। নাম্বার 9 রয়েছে আমাদের কাছে কিং অফ দা বাকান্ডা, আমাদের ব্ল্যাক প্যান্থার। এবং ব্ল্যাক প্যান্থারের আসল নাম হলো তাচালা। এবং তাচালা কতটা বেশি পরিমাণে স্কিলফুল একটি ফাইটার সেটিকে আমরা মুভির অনেকগুলো জায়গার মধ্যে দেখতে পেয়ে গিয়েছিলাম। সিভিল ওয়ার মুভির মধ্যে এয়ারপোর্টে হওয়া লড়াইয়ের মধ্যে ব্ল্যাক প্যান্থার ক্যাপ্টেন আমেরিকাকে বরাবরের টক্কর দিতে পেরেছিল। এমনকি ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে যখন আমরা রানিং এর সিনকে দেখতে পাই তখন আমরা জানতে পারি ব্ল্যাক প্যান্থারের কাছে যে হাবটি রয়েছে সেটি ব্ল্যাক প্যান্থারকে একটি সুপার ইমেজ স্ট্রেংথের শক্তিও দিয়ে দেয়। এমনকি কমিকের মধ্যে একবার ক্যাপ্টেন আমেরিকা বলেছিল যে ব্ল্যাক প্যান্থারের যে রিফ্লেক্সেস এবং স্পিডটি রয়েছে সেটি একটি রিয়েল লাইফ প্যান্থারের থেকেও অনেকটাই বেশি হয়ে থাকে এবং এটিরই উদাহরণকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখতে পাই, যেখানে হোকাই যখন একটি অ্যারোকে শুট করেছিল তখন ব্ল্যাক প্যান্থার নিজে হাতকে ব্যবহার করে ওই অ্যারোকে একেবারে থামিয়ে নিয়েছিল। এবং এই লিস্টের মধ্যে ব্ল্যাক প্যান্থার এই জন্যই পিছনে রয়েছে কারণ ব্ল্যাক প্যান্থারের শরীর থেকে যদি তার কোনো ধরনের হাবকে একেবারে নিয়ে নেওয়া হয়, যেটিকে আমরা এমবাকু এবং কিলবাঙ্গারের সাথে লড়াইয়ের মধ্যেও দেখতে পেয়েছিলাম, তখন সে অতটা বেশি পরিমাণে স্কিলফুল ফাইটারও থাকে না। এমনকি ব্ল্যাক প্যান্থার নিজের ভাইব্রেনিয়াম স্যুটের উপরেও অনেকটাই বেশি পরিমাণে নির্ভরশীল, অর্থাৎ ব্ল্যাক প্যান্থার বুলেট গুলোকে ডজ করতে পারে না। এমনকি ব্ল্যাক প্যান্থারের একটি মুভি শুনে আমরা দেখতে পেয়েছিলাম ব্ল্যাক প্যান্থার নিজের ক্লকে ব্যবহার করে গাড়ির একটি চাকাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু ব্ল্যাক প্যান্থারের কাছে যদি কোনো ধরনের স্যুট না থাকে তাহলে ব্ল্যাক প্যান্থার এটিকে কখনোই করতে পারবে না। এই কারণে আমার হিসাবে ব্ল্যাক প্যান্থার একটি শক্তিশালী ক্যারেক্টার, কিন্তু তার কাছে যদি তার স্যুট না থাকে তখন তার ফাইটিং স্কিলগুলো অতটা বেশি পরিমাণে ইমপ্রেসিভ হয় না। নাম্বার 8, উইন্টার সোলজার। উইন্টার সোলজার অর্থাৎ আমাদের বাকি বান্স, যেটি হাইড্রার জন্য একটি বেপেন ছিল, এমনকি সে বিভিন্ন ধরনের বেপেনকে একেবারে ব্যবহার করতেও জানে। উইন্টার সোলজার কতটা বেশি পরিমাণে ভয়ানক হয়ে থাকে সেটিকে তো হয়তো আমার বলার দরকার নেই, কারণ উইন্টার সোলজার একাই ব্ল্যাক উইডোকে হারিয়ে দিয়েছিল, এমনকি সে ক্যাপ্টেন আমেরিকাকেও ভালোভাবে টক্কর দিতে পারছিল। এমনকি মুভির একটি সিনের মধ্যে সে ব্ল্যাক উইডো, তাচালা এবং আয়রন ম্যানকেও টক্কর দিতে পেরেছিল। কিন্তু উইন্টার সোলজার যদি এতটা বেশি পরিমাণে স্কিলফুল হয়ে থাকে তাহলে সে কেন এতটা বেশি পরিমাণে এই লিস্টের মধ্যে পিছনে রয়েছে? যখন থেকে উইন্টার সোলজার হাইড্রার কাছ থেকে মুক্ত হয়েছে, অর্থাৎ যখন থেকে সে হিংসাত্মক নেচারকে হারিয়ে ফেলেছে, তখন থেকে সে আর অতটা বেশি পরিমাণে এফেক্টিভ থাকে না। এমনকি আমরা দেখতে পেয়েছিলাম সে এখন জন ওয়ালকারকেও হারাতে পারছে না এবং ওয়াকান্ডিয়ান তার কি অবস্থাকে করেছিল সেটাকে আমরা দেখতে পেয়েছিলাম। নাম্বার 7, হকাই। হকাই অর্থাৎ ক্লেন পার্টার নিজেই অনেকটা বেশি পরিমাণে স্কিলফুল ফাইটার এবং আমরা যদি এন্ড গেমের রোনিন ফর্মকেও নিয়ে নিই তখন তো তার স্কিল অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। এমনকি অ্যাভেঞ্জার 1 মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যখন লোকি হকাইয়ের মাইন্ডকে কন্ট্রোল করে নিয়েছিল তখন হকাই নিজে অ্যাভেঞ্জারের জন্য একটা বড় বিপদ নিয়ে চলে এসেছিল এবং হকাই নিজের রোনিন ফর্মেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি সে গ্যাংস্টারকেও এতটা বেশি পরিমাণে টাইম দিচ্ছিল না যে যার দ্বারা গ্যাংস্টার গুলো নিজেদের হাতিয়ারকে ব্যবহার করতে পারবে। এমনকি কমিকের মধ্যে হকাইয়ের যে ফিটস গুলো রয়েছে সেটিও অনেকটা বেশি পরিমাণে ইমপ্রেসিভ। কমিকের মধ্যে হকাই একসাথে 5টি অ্যারোকেই
একসাথে একেবারে চালিয়ে নিয়েছিল এবং সে 5টি অ্যারোর সাহায্যে হেডশটও মেরেছিল। এমনকি কমিকের মধ্যে যখন হোকাই একেবারে অন্ধ হয়ে গিয়েছিল তখন হোকাই শুধুমাত্র সাউন্ডকে ব্যবহার করেই তার অপোনেন্টদেরকে একেবারে মেরে দিতে পেরেছিল। আসলে এই লিস্টের মধ্যে হোকাই এই জন্যই পিছনে রয়েছে, হোকাই অনেকটাই বেশি পরিমাণে দক্ষ একটি ফাইটার, কিন্তু সে সামনাসামনি লড়াইয়ের মধ্যে অতটা বেশি পরিমাণে এফেক্টিভ দেখাতে পারে না। এমনকি হোকাই অনেকটাই বেশি পরিমাণে অ্যারো এবং তার ধনুকের উপর অনেকটাই বেশি পরিমাণে সে নির্ভরশীল হয়ে থাকে। নাম্বার 6, ডেডপুল। আমরা ডেডপুলের দুটো মুভিতেই দেখতে পেয়ে গিয়েছিলাম যে যখন তার কাছে কোনো ধরনের ওয়েপেন এবং গান থাকে তখন সে কতটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যায়। ডেডপুল অর্থাৎ ওয়েড উইলসন শুধুমাত্র নিজের ওয়েপেন গুলোকে চালিয়ে সে যে কোনো ধরনের বুলেটকে একেবারে ডজ করে নিতে পারে। এমনকি ডেডপুল একবার নিজের ওয়েপেনকে ব্যবহার করে সে একটি বুলেটকে একেবারে দু টুকরো করে দিয়েছিল। এমনকি এতটা ফোকাস ভাবে ডেডপুলের মতো কেউ আর ব্লেডকে চালাতে পারবে না। এমনকি ডেডপুল মুভির মধ্যে এমন একটি শটকে নিয়েছিল যেটির মধ্যে ডেডপুল শুধুমাত্র একটি বুলেটকে ব্যবহার করে সে 3টি এনিমিকেই একেবারে হেডশট মেরে দিয়েছিল। এবং ডেডপুলের এই রিজেনারেশন এবিলিটি এবং তার ফাইটিং স্কিলের জন্য সে অনেকটাই ভয়ঙ্কর অ্যান্টি হিরোতেও পরিবর্তন হয়ে যায়। এমনকি কমিকের মধ্যে ডেডপুল থ্যানোসকেও হারিয়ে দিয়েছিল। এমনকি কমিকের মধ্যে ডেডপুল কিলস অল দ্য অ্যাভেঞ্জারের মধ্যে ডেডপুল সমস্ত ধরনের সুপারহিরোকেই একেবারে মেরে দিয়েছিল, সেটিও শুধুমাত্র সে নিজের স্কিলকে ব্যবহার করে। ডেডপুলের হিলিং ফ্যাক্টরের জন্য তার ফাইটিং স্কিল অনেকটাই বেশি পরিমাণে রাফ হয়ে যায়, অর্থাৎ সে অনেকবারই নিজের শরীরের মধ্যে গুলিকে লাগতে দেয়। কিন্তু সে যদি একটি নর্মাল হিউম্যান হতো তার জন্য ওটা অনেকটাই বেশি পরিমাণে মুশকিল হয়ে যেত। এই জন্য ডেডপুল এই লিস্টের মধ্যে অনেকটাই পিছনে রয়েছে। নাম্বার 5, ব্ল্যাক উইডো। নাম্বার 5-এ রয়েছে আমাদের কাছে ব্ল্যাক উইডো অর্থাৎ নাতাশা রোমানফ, যাকে ছোটবেলা থেকে রেড রুম প্রোগ্রাম করেছিল একটি ভয়ঙ্কর অ্যাসেসিয়ানে পরিবর্তন করার জন্য। এমনকি ব্ল্যাক উইডোকে আমরা প্রথম মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম কতটা বেশি পরিমাণে অসম ফাইটার বলে। এমনকি সে নিজের স্কিলকে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রুভও করেছিল। এই কারণে অ্যাভেঞ্জারের মুভির মধ্যে সে শুধুমাত্র একটি চেয়ারের মধ্যে বসে থেকে সে অনেকগুলো শত্রুকেই একেবারে হারিয়ে দিয়েছিল। এবং সে আগে গিয়ে প্রক্সিমা মিডনাইটের সাথেও সে লড়াই করেছিল, যে অনেকটাই শক্তিশালী একটি এলিয়েন ছিল একটি মানুষের কম্পারিজনে। ব্ল্যাক উইডোকে এমন ভাবে ট্রেনিং করা হয়েছিল যাতে সে সমস্ত ধরনের ওয়েপেনকেই চালাতে পারে এবং তার স্কিলগুলো অনেকটাই অলিম্পিক লেভেলের স্পোর্টম্যানদের মতোই হয়ে থাকতো। এমনকি তার ড্রাইভিং স্কিলও অনেকটাই বেশি পরিমাণে অসাম। এমনকি কমিকের মধ্যে সে যেই সমস্ত ফিটগুলোকে প্রদর্শন করেছিল সেগুলো অনেকটা বেশি পরিমাণে ইমপ্রেসিভ ছিল। নাম্বার 4, ক্যাপ্টেন আমেরিকা। বন্ধুরা, এটা আমার নিজের র্যাঙ্কিং ভিডিও নয় বন্ধুরা, আমরা এই র্যাঙ্কিংকে মার্ভেলের ওয়েবসাইট থেকে নিয়েছি এবং ওই মার্ভেলের ওয়েবসাইটের অনুসারে ক্যাপ্টেন আমেরিকা মার্ভেল ইউনিভার্সের চতুর্থ সবথেকে স্কিলফুল ফাইটার, যাকে মার্ভেল ওয়েবসাইটের মধ্যে 7-এর মধ্যে 6 নাম্বার দেওয়া হয়েছিল। এবং এই লিস্টের উপরে যেই 3টি ক্যারেক্টার রয়েছে তারা মার্ভেল ওয়েবসাইটের মধ্যে 7-এর মধ্যে 7 পয়েন্টকে পেয়েছিল এবং এই র্যাঙ্কিং কে পুরোভাবে স্কিলের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই কারণে ক্যাপ্টেন আমেরিকা এই লিস্টের মধ্যে 4th নাম্বারে রয়েছে এবং এই জিনিসটাকে আমরা আগে গিয়ে প্রপারলি এক্সপ্লেন করব। ব্রুকলিনের একটি সাধারণ মানুষ যে আগে গিয়ে ক্যাপ্টেন আমেরিকাতে পরিবর্তন হয়ে যায় এবং সে নিজের নেভার গিভ আপ অ্যাটিটিউডের জন্য সে মার্ভেলের সবথেকে বেস্ট ফাইটারদের মধ্যেও একজনে রূপান্তরিত হয়ে যায় এবং ক্যাপ্টেন আমেরিকা নিজেকে সবসময় আগের থেকে অনেকটাই বেটার বানিয়েছে। এবং এটিকে আমরা দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যেও, যেখানে ক্যাপ্টেন আমেরিকা নিজের পাস্ট ফর্মকে একেবারে হারিয়ে দিয়েছিল। এবং মুভির মধ্যে অনেকগুলো সিন রয়েছে যেখানে দ্বারা আমরা বুঝতে পেরে যায় ক্যাপ্টেন আমেরিকা কতটা বেশি পরিমাণে স্কিলফুল বলে, যেখানে ক্যাপ্টেন আমেরিকা একটি এলিভেটরের মধ্যে থেকে সে হাইড্রার অনেকগুলো মেম্বারকেই একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মধ্যে আয়রন ম্যানকেও হারিয়ে দিয়েছিল। এমনকি আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকার মুভগুলোকেও কপি করতে চেয়েছিল এবং ক্যাপ্টেন আমেরিকা যেইভাবে সিলকে ব্যবহার করে থাকে সেই হিসেবে সে ফিজিক্সের রুলকেও একেবারে ব্রেক করে দেয়। এমনকি কমিকের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা অনেকগুলো ক্যারেক্টারকে একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি ক্যাপ্টেন আমেরিকা নিজেকে 50-এর থেকেও বেশি মার্শাল আর্টের মধ্যে নিজেকে এক্সপার্ট বানিয়ে নিয়েছিল। এমনকি ক্যাপ্টেন আমেরিকা নিজের মাইন্ডকে এমন ভাবে গ্রো করেছিল যার দ্বারা সে যেকোনো ফাইটিং স্কিলকে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নিতেও পারত। এখানে আমরা শুধুমাত্র ক্যাপ্টেন আমেরিকার ফাইটিং এবিলিটিকে নিয়েই কথা বলছি। এর সাথে ক্যাপ্টেন আমেরিকার যদি সুপার হিউম্যান স্ট্রেংথ এবং সুপার হিউম্যান এবিলিটিকেও এর মধ্যে অ্যাড করে দেওয়া হয় তখন ক্যাপ্টেন আমেরিকা অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। এমনকি মার্ভেল এবং ডিসির মধ্যে যখন ক্রস ওভার হয়েছিল তখন সে ডিসির সবথেকে শক্তিশালী ফাইটার ব্যাটম্যানকেও অনেকটা ভালোভাবে টক্কর দিতে পেরেছিল। নাম্বার 3, উলভারিন। নাম্বার 3-তে রয়েছে আমাদের কাছে উলভারিন। এখানে অনেক সুপারহিরো ফ্যানদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে উলভারিন কিভাবে ক্যাপ্টেন আমেরিকা এবং ব্ল্যাক উইডোর থেকে আগে রয়েছে। আসলে কমিকের মধ্যে একবার ক্যাপ্টেন আমেরিকা নিজেই বলেছিল সে উলভারিনকে হয়তো কখনোই হারাতে পারবে না। এমনকি ব্ল্যাক উইডোকে একটা সময়ের মধ্যে উলভারিনই সবকিছুরই ট্রেনিং দিয়েছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন ডেডপুল কতটা বেশি পরিমাণে স্কিলফুল হবে। উলভারিন হলো এমন একটি ক্যারেক্টার যার এজে
লিভিং খুবই ধীরে ধীরে বাড়ে, অর্থাৎ উলভারিন অনেক বছর ধরে বেঁচে থাকতে পারে। এবং উলভারিন এই সমস্ত বছরের মধ্যে সে অনেকগুলো লড়াইকে লড়েছিল, এমনকি সে মিলিটারিরও ট্রেনিং কে নিয়েছিল। এমনকি উলভারিন নিনজা এবং সামুরাইয়েরও ফাইটিং স্কিল কে একেবারে শিখে গিয়েছিল। এই জন্যই উলভারিন এতটা বেশি পরিমাণে স্কিলফুল। এমনকি আপনারা যদি ফক্স ইউনিভার্সের উলভারিনকে দেখে থাকেন তখন তো আপনারা জেনেই যাবেন উলভারিন কেন এই লিস্টের মধ্যে নাম্বার 3 তে রয়েছে। এখানেও অনেকে বলতে পারেন উলভারিন পুরোভাবে রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টরের উপরে নির্ভরশীল, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই যে কমিকের একটি সিরিজ অর্থাৎ ওল্ড লেগান সিরিজের মধ্যে উলভারিন নিজেই এক্সম্যানের পুরো টিমকে মেরে দিয়েছিল। এমনকি উলভারিনের কাছে হিলিং ফ্যাক্টর না থাকার পরেও সে হালকেও পর্যন্ত হারিয়ে দিয়েছিল, সেটিও শুধুমাত্র নিজের ফাইটিং স্কিলের দ্বারা। এমনকি উলভারিনের মুভিগুলোতে আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম উলভারিনের কাছে কোনো ধরনের হিলিং ফ্যাক্টর না থাকার পরেও সে কতটা বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে থাকে। নাম্বার 2 স্যাংচি। নাম্বার 2 তে রয়েছে আমাদের কাছে স্যাংচি। এমনকি ম্যান্ডারিন একবার নিজেই বলেছিল সে স্যাংচিকে এমন ভাবে ট্রেনিং দিয়েছে যাকে ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর মানুষেরাও স্যাংচিকে কখনোই মারতে পারবে না। এই জন্য স্যাংচি এমন একটি ক্যারেক্টার যে এই লিস্টের মধ্যে নাম্বার 2 র্যাঙ্কে একেবারে ডিজার্ভ করে। স্যাংচিকে আসলে মাস্টার অফ কম্ফুও বলা হয়। এমনকি স্যাংচি সমস্ত ধরনের মার্শাল আর্টকে একেবারে শিখে নিয়েছিল। স্যাংচি এতটাই বেশি পরিমাণে স্কিলফুল যে শুধুমাত্র নিজে একটি টাচকে ব্যবহার করেই সে একটি মানুষকে মেরে দিতেও পারবে। এমনকি কমিকের একটি স্টোরি লাইনের মধ্যে এবি একবার এটা বলেছিল যে স্যাংচি হলো এমন একটি মানুষ যে মানুষ হওয়ার পরেও সে গডকে পর্যন্ত হ্যান্ড টু হ্যান্ড ব্যাটলে হারিয়ে দিতে পারবে। স্যাংচি এমন একটি ক্যারেক্টার যে লড়াই করার সময় মেন্টাল পিসকে অনেকটাই বেশি পরিমাণে বোঝায় করে রাখে, এবং সে মেডিটেশন করে সে নিজের ইন্টারনাল জ্ঞানকে এতটাই বেশি পরিমাণে জ্ঞাত করে নিয়েছে যার ফলে সে নিজের সমস্ত এনার্জিকে লড়াইয়ের মধ্যে ব্যবহার করতে পারে। আসলে জি এনার্জিকে ব্যবহার করে স্যাংচি নিজের ফিজিক্যাল এবিলিটিকে একেবারে বাড়িয়ে নিতে পারে। এমনকি স্যাংচি নিজের স্পিডকেও একেবারে বাড়িয়ে ফেলতে পারে, এবং দরকার পড়লে স্যাংচি নেচারের এলিমেন্টকে কন্ট্রোল করেও সে একেবারে জি এনার্জিকে তৈরি করে নিতে পারে। এমনকি কমিকের মধ্যে যখন স্যাংচি একটি ড্রাগনের সাথে লড়াই করেছিল তখন সে কোয়ান্টাম ফিজিক্যাল লকেও একেবারে তুলে নিয়েছিল। এমনকি সে পিম পার্টিকেলকে ব্যবহার করে সে ওই ড্রাগনকে একেবারে ছোট বানিয়ে দিয়েছিল। স্যাংচি এই পাওয়ারকে কোনো ধরনের সিরাম এমনকি জন্ম নিয়ে নেওয়ার পর থেকে পেয়ে যায়নি, বরং সে এই এনার্জিকে নিজের মধ্যে ডেভেলপ করিয়েছিল। আসলে স্যাংচির যে জি এনার্জিটি রয়েছে সেটি এক ধরনের স্কিলই। আসলে ব্ল্যাক উইডো যখন মারা গিয়েছিল এবং ক্যাপ্টেন আমেরিকা যখন বুড়ো হয়ে গিয়েছিল তখন আমাদের মনে হতে থাকে যে মার্বেল ইউনিভার্সের হয়তো আমরা কখনোই আর ভালো ফাইটিং সিনকে দেখতে পাবো না, কিন্তু স্যাংচি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে এসে যাওয়ার পর আমরা এরকমই অসাধারণ লেভেলের ফাইটিং সিনকেও দেখতে পাই। নাম্বার 1 টাস্ক মাস্টার। টাস্ক মাস্টার যার আসল নাম হলো অ্যান্টনি মাস্টার, তাকে মার্বেল ইউনিভার্সের সব থেকে স্পেশালিস্ট হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলিস্টও মনে করা হয়। আসলে টাস্ক মাস্টারের কাছে ফাইটিং স্কিল হিসেবে রয়েছে ফটো রিফ্লেক্সেস এবং ফটো মেমোরি রয়েছে, অর্থাৎ সে যদি কোনো ক্যারেক্টারকে ফাইট করতে দেখে নেয় তখন সে খুব তাড়াতাড়ি ওই ক্যারেক্টারকে কপি করে নিতে পারে। এই জন্য টাস্ক মাস্টার যদি কোনো এমন ক্যারেক্টারের সাথে লড়াই করতে থাকে যে নিজের ফাইটিং স্কিলকে অনেকটাই বেশি পরিমাণে ডেভেলপ করে নিয়েছে তখন টাস্ক মাস্টার কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ফাইটিং স্কিলকে একেবারেই শিখে যাবে, এবং তখন সে ওই ক্যারেক্টারের মতোই একেবারে এক্সপার্টও হয়ে যাবে। টাস্ক মাস্টার কমিকের মধ্যে সমস্ত সুপারহিরোর সাথে লড়াই করেছিল, এই জন্য সে সমস্ত ধরনের সুপারহিরোর ফাইটিং স্কিলকেও একেবারে জানে, এবং এরপরে টাস্ক মাস্টার ওই সমস্ত সুপারহিরোর ওয়েপেন গুলোকেও চালাতে পারে। আমরা মুভির মধ্যে দেখেছিলাম টাস্ক মাস্টার ক্যাপ্টেন আমেরিকার মতো সিলকে ব্যবহার করছিল, হকায়ের মতো তীর ধনুককে চালাচ্ছিল, এমনকি কমিকের মধ্যে টাস্ক মাস্টার ডেডপুল, ক্যাপ্টেন আমেরিকা, পানিচার এবং স্পাইডারম্যানের মতো ক্যারেক্টারের উপরেও অনেকটা বেশি পরিমাণে ভারী পড়ে গিয়েছিল। বন্ধুরা, মার্বেল ইউনিভার্সের মধ্যে আপনার ফেভারিট ফাইটার কোনটি সেটিকে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।